আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 12,500 টাকায় স্যামসাং বাংলাদেশ মার্কেটে নিয়ে আসলো হলো স্যামসাং গ্যালাক্সি F04 এই ফোনটি। রাইট নাও যদি আমি ফোনের প্রাইস হিসাবে কনফিগারেশনের কথা বলি, তাহলে এই ফোনটা আপনাদের কাছে বাজেট বিবেচনা যথেষ্ট ভালো একটা কনফিগারেশন থাকা ফোন মনে হবে। বাট এই ফোনটা যেহেতু আমাদের কাছে অনেকদিন ধরে রয়েছে, সো ওভারঅল এই ফোনটির পারফরমেন্স আমরা কেমন পেয়েছি তার সব কিছু নিয়ে, অর্থাৎ ভালো দিক খারাপ দিক সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 10 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং স্যামসাং গ্যালাক্সি F04 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বরাবরের মতোই মার্কেটের সবচাইতে নিম্নমানের প্লাস্টিকের তৈরি এই মোবাইলটির বডি এবং রিয়ার প্যানেল, এবং খুব ইজিলি এতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্স হয়েছে। সো আপনারা অবশ্যই ফোনটি কিনে মার্কেট থেকে বের হওয়ার আগেই একটি ব্যাক কেস কিনে নেবেন, তা না হলে খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যাবে এবং ফোনটা খুব দ্রুতই পুরাতন হয়ে যাবে। সেই সাথে 6.5 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 9.1 মিলিমিটার এবং ওয়েট হলো 188 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ এবং হালকা হওয়ার কারণে মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবেই ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটি কালার ভেরিয়েন্টটি হলো গ্রিন কালারের। এই মোবাইলটির আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রোকার। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে ডেডিকেটেডভাবে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলের উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলের নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কথা বলতে গেলে ইন ডিসপ্লে অথবা সাইড মাউন্টেড, কোথাও কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নাই। সো এটা নিয়ে আর আমি কথা বললাম না, বাট যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট 8টি সেন্সর রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস ওভারঅল ঠিকঠাকই আছে, তবে 100% ভলিউমে মোবাইলের স্পিকার থেকে আমরা কিছুটা ডিস্টরশনও দেখা পেয়েছি। ওভারঅল আমি বলবো স্পিকার প্রাইস হিসাবে এই ফোনটার মোটামুটি। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 13 ভার্সন, ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে One UI 5.0 ভার্সন। সেই সাথে মোবাইলটিতে আপ টু 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং এর পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স অনেক বেশি স্মুথ পেয়েছি, সেটা আমি বলবো না। কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি, ব্যাকগ্রাউন্ডে 2-3টার বেশি অ্যাপস থাকলে ফোন ব্রাউজ করার সময় ল্যাগ করে। যারা অনেক হেভি ইউজ করে থাকেন তাদের কাছে এই ফোনটি মাল্টিটাস্কিং করে খুব একটা ভালো লাগবে না। এই মোবাইলটিতে রয়েছিল 6.5 ইঞ্চি সাইজের IPS প্যানেলের PLS LCD ডিসপ্লে, যার রেজলিউশন হলো 16x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 270 ppi। মোবাইলটি আউটডোরে সানলাইট কন্ডিশনে ইউজ করার সময় আমার কাছে ডিসপ্লে থেকে একটু কম আলো পেয়েছি বলে মনে হয়েছে, আর একটু ব্রাইটার ডিসপ্লে হওয়া উচিত ছিল। মোবাইলটি চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় চিন ভেজেল আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সে সাথে ডিসপ্লে ঠিক উপরে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় ফোকাসিং বেশ সুন্দরভাবেই করা যাচ্ছিল। কালার টোন এবং কালার ডিটেলস খুব একটা ভালো করে ধরে রাখতে না পারলেও ডাইনামিক রেঞ্জ মোটামুটি ধরে রাখতে পারছিল। এজ ডিটেকশনও খারাপ বলবো না, তবে এই বাজেটে আরো ভালো পারফরমেন্স দেয় অন্যান্য ফোন। সেই সাথে ছবি তোলার পর ফ্যাকাশেও লেগেছে সামটাইমস। প্রাইস হিসাবে ক্যামেরা পারফরমেন্স আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও শুট করার সময় আমরা অনেক বেশি পরিমাণে শেখি ফিল পেয়েছি। ওভারঅল ভিডিও পারফরমেন্সও খুব একটা সন্তুষ্টজনক ছিল না। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাতে ছবি তুলতে গেলে ছবিগুলো তুলতে অনেক বেশি সময় নেয়, অনেক আলোতেও ছবি তুলে অনেক ডার্ক আসে, ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অনেক টাইম লাগলো। আলটিমেট রেজাল্ট খুব একটা ভালো না, যদিও ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই কভার করতে পারে। ওভারঅল সেলফি ক্যামেরাটা এই ফোনের খুব একটা জুৎসই লাগেনি আমার কাছে। স্যামসাং গ্যালাক্সি F04 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার, এবং এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের চার্জ করতে অ্যারাউন্ড 3 ঘন্টা থেকে 3.25 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর চার্জ ব্যাকআপ মোটামুটি আমরা 1.5 দিনের কাছাকাছি পেয়েছি, হালকা পাতলা ইউজ করে, মানে টুকটাক বেসিক ইউজ করে। অপরদিকে হেভি ইন্টারনেট বলেন, হেভি গেমিং বলেন, মানে লং টাইম টানাই মোবাইলটার ভিডিও পারফরমেন্স বলেন, সব কিছু মিলে আমরা ফোনটির চার্জ ব্যাকআপ পেয়েছিল অ্যারাউন্ড 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে PowerVR ZE8320। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্টই আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, সেটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ হলো LPDDR4 এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1, এবং এই ফোনটার আনঅফিশিয়াল প্রাইস 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্টের
11,500 টাকা থেকে 12,500 টাকার মধ্যে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,25,412, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 172, মাল্টি করে 774। স্টোরেজ স্পিড চেক করতে যাই, মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 233 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 107 মেগাবাইট পার সেকেন্ড। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে স্যামসাং এর বাজেট রেঞ্জের ফোনগুলো খুব একটা গেমিংয়ের জন্য যেমন ভালো না, এই ফোনটার গেমিং পারফরমেন্স আসলে আমরা খুব একটা ভালো পাইনি। স্পেশালি ফোনটা দিয়ে যখন আমরা পাবজি গেমসটা খেলেছি, এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে সাপোর্ট করলেও আমরা গেমিং পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি, অনেক ল্যাগ করেছে। আপনাদেরও খুব একটা ভালো লাগবে না যারা পাবজি গেমস খেলে থাকেন। ফ্রি ফায়ার গেমসটাও হালকা পাতলা ল্যাগ করে, আপনি মোটামুটি গ্রাফিক্স সেটিং কমিয়ে খেললে খেলা যায়, বাট লং টাইম প্লে করতে গেলে আবার ফোনটা হিট হয় এবং হিট হলে অনেক ল্যাগ করে। অপরদিকে কল অফ ডিউটি গেমসটাও মোটামুটি খেলা যায়, ওইটাও হালকা ল্যাগ করে। অ্যাস্ট্রোনাইট গেমসটা খেলেছি আমরা, সেখানে আবার শুরু থেকেই যখন গেমটা স্টার্ট হয় তখনই অনেক ল্যাগ করে, গেম প্লে করার সময় হালকা ল্যাগ করে। তবে ফোনটা দিয়ে আমরা আবার ফুটবল গেমসটা খেলেছি, সেটার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। ওভারঅল আপনি সাবওয়ে সার্ফার টাইপস গেমগুলো এই ফোনে খেলে খুব ভালো লাগবে। আর হিটিংয়ের কথা বলতে গেলে যদি আপনি গেমিং করেন তাহলে আবার খুব দ্রুতই হিট হয়ে যায়, দেখা গেল 40-45 মিনিটের মধ্যেই ফোনটা অনেক হিট হয়, স্পেশালি পাবজির মতো যদি আপনি একটু হেভি ওয়েট গেম খেলেন। অপরদিকে ভিডিও দেখলে অনেক বেশি হিট হয় না, লং টাইম প্লে করার সময় একটু হিট হয়, সেটা কিছুক্ষণ সময় দিলে আবার ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটাতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটো ইন্টারনেটের ব্যান্ডই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস হলো, যেটা বলতে আমার কাছে একটু অবাক লাগতেছে বাট বলতে হচ্ছে, সেটা হলো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি খুব একটা ভালো না। মানে ডিসপ্লে কালার টোনটা খুবই ফ্যাকাশে। স্যামসাং যদিও পৃথিবীর মেজরিটি মোবাইল কোম্পানির মোবাইলগুলো ডিসপ্লে তৈরি করে থাকে, বাট তাদের নিজের কোম্পানির এই ফোনটার ডিসপ্লে আমার কাছে ভালো লাগেনি, আপনাদেরও মনে হয় না ভালো লাগবে। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু 4GB র্যামের পাশাপাশি 4GB এক্সট্রা ভার্চুয়াল র্যামও রয়েছে। ভার্চুয়াল র্যামের কথা বাদ দিলাম, 4GB র্যাম থাকলে নর্মালি অন্যান্য ফোনগুলোতে টুকটাক গেমস খেলা যায়, আমি বলবো না অনেক ভালো খেলা যায়, বাট খেলা যায়। বাট এই ফোনটাতে ওই পরিমাণ গেমসও খেলা যায় না যেটা অন্যান্য মোবাইলে 4GB র্যাম থাকলে খেলা যায়। সো গেমিংয়ের জন্য এটা একদমই খুব একটা ভালো না। তার পাশাপাশি ফোনটা যে সেলফি ক্যামেরাটা রয়েছে, আপনি মোটামুটি যদি অনেক আলোতেও ছবি তুলেন তাও দেখবেন একটু কালো আসে, মানে খুব অ্যাকুরেট আলো প্রয়োজন, আদারওয়াইজ এই ফোনটা সেলফি ক্যামেরাতে ছবি তুলে আপনার ভালো লাগবে না। কারণ 2-3 মেগাপিক্সেলের ক্যামেরা পারফরমেন্সও এই ফোনে থাকা সেলফি ক্যামেরার পারফরমেন্সের থেকে আরও ভালো পাওয়া যায়। স্পেশালি এই ফোনটার ব্যাকগ্রাউন্ড প্রসেসিং খারাপ হওয়ার কারণে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলো ওভারঅল খুব একটা ভালো পারফরমেন্স পায়নি, স্পেশালি সেলফি ক্যামেরার কথা বলতেছি। দেন একটা বিষয় হলো এই ফোনটাতে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নাই, একটা না একটা কিছু থাকা উচিত ছিল। ইন ডিসপ্লে না থাকলেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকা প্রয়োজন ছিল, আর কারণ এই বাজেটে সব ফোনই প্রোভাইড করে। আর এটা যেহেতু আনঅফিসিয়ালি 12-12,500 টাকা দাম, অফিসিয়াল প্রাইস তো অবশ্যই 15-16,000 টাকা হবে। সো সেই হিসাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবশ্যই ডিজার্ভ করে। দেন আমি সর্বশেষ কথা বলবো এই ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে। মার্কেটে সবচাইতে নিম্নমানের বিল্ড কোয়ালিটি এই ফোনটার, প্রাইস কিন্তু খুব নিম্নমানের না, মোটামুটি ভালো প্রাইসে যদি আপনি আনঅফিসিয়াল ফোন হিসাবে থিঙ্ক করেন, বাট সেই হিসাবে ব্যাক প্যানেলটা আর একটু ভালো দেওয়া উচিত ছিল স্যামসাংয়ের। এবং আমি মনে করি স্যামসাং এই বিষয়টা অনেক দিন ধরে আমি বলে আসতেছি, বাট একটু হলেও এটা চিন্তা করা উচিত যে ব্যাক প্যানেলগুলো স্যামসাং অনেক খারাপ দেয়, খুবই লো কোয়ালিটি দেয়। সো এটা নিয়ে আর কিছু বলার নেই, আপনারা সবাই জানেন, এর আগে আমি এটা বলেছি। যাই হোক, এই ফোনটার কিছু বেস্ট সাইড রয়েছে যেগুলো না বললে নয়। প্রথমে কথা বলবো এই ফোনটার ডিসপ্লে। যারা ভিডিও দেখেন, আমি যদিও বলবো না ভিডিও দেখে অনেক মজা পাবেন, বাট লং টাইম ভিডিও দেখতে পাবেন, তামিল সিনেমা দেখবেন, কারণ তামিল সিনেমা তার আমরা তামিল ভাষায় দেখি না, হিন্দি ভাষায় দেখি। সো যে কোনো ডিসপ্লেতেই দেখা যায়, ওই হিসাবে চিন্তা করলে এই ডিসপ্লে আপনার ভালো লাগবে, কারণ চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো, সাথে চার্জার দেয়, যেটা স্যামসাং অনেক ফোনে এখন আর দেয় না, বাট এই ফোনটাতে দিচ্ছে 10 ওয়াটের চার্জার। সো মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন ভিডিও দিয়ে। আর সব থেকে বড় কথা, ফোনটা টক টাইম অনেক ভালো, বাটন ফোনের থেকে একটু আপার গ্রেডের ফোন বলবো আমি এই ফোনটাকে। সো সেই হিসাবে চিন্তা করলে এটা টক টাইম আমরা অনেক ভালো পেয়েছি, কথা বলে অনেক ভালো লেগেছে। নেটওয়ার্ক রিলেটেড ইস্যুজ আমরা এই ফোনটাতে পাই নাই। দেন কথা বলবো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স। রিয়ার প্যানেলের মেইন ক্যামেরাটা ওভারঅল ঠিকঠাক আছে, ভালো আলো পেলে ভালো ছবি তুলে, এটা নিয়ে আমরা ভিডিওর মধ্যেও কথা বলেছি। বাট যে কথাটা না বলি না, সেলফি ক্যামেরা পারফরমেন্স খুব একটা ভালো না, আর ভিডিও ক্যামেরার কথা তো বললামই না, ওটা ভিডিওতেও বলেছি, ওইটা আপনাদেরও ভালো লাগবে না। আর গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে সাবওয়ে সার্ফার্স, ক্যান্ডি ক্রাশ, টেম্পল রান, এই টাইপের গেমস এই ফোনে খেলে মজা পাবেন। নর্মালি যেসব একটু ভালো হেভিওয়েট গেমস আছে তার মধ্যে এই ফুটবলটা ভালো লাগবে। পাবজি বলেন বা কল অফ ডিউটি বলেন বা ফ্রি ফায়ার বলেন, সেসব গেমস এই ফোনে খেলে ভালো লাগবে না। আর ইউআই বা অ্যান্ড্রয়েড সিস্টেম বা অপারেটিং সিস্টেমের কথা যদি বলতে চাই, ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 13 ভার্সনের পাশাপাশি কিন্তু One UI 5.1 মানে লেটেস্ট ভার্সনই রয়েছে। বাট পারফরমেন্স খুব একটা লেটেস্ট ভার্সন থাকলে যেমন হওয়া উচিত সেমন না। ফোনটা থেকে আমরা মাল্টিটাস্কিং করতে চাই হালকা পাতলা ল্যাগিংয়ে দেখা পেয়েছি। যারা খুব একটা মাল্টিটাস্কিং করেন না, অনেক অ্যাপস ইউজ করেন না, তাদের জন্য এটা আবার কমফোর্ট লাগবে। সর্বশেষ এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে, মেইনলি যারা স্যামসাং ফোনই কিনতে চান
তাদের জন্য এটা নাম্বার 1 চয়েস 12 থেকে 13,000 টাকার মধ্যে। বাট এছাড়া যারা অনেক কথা বলেন ফোনে, তার পাশাপাশি একটা ডিসপ্লে প্রয়োজন যেটাতে আপনার চার্জ ব্যাকআপ অনেক ভালো চাচ্ছেন, তার পাশাপাশি এটাতে যেহেতু হালকা পাতলা কিছু গেমসও খেলা যায়, যদিও লো গ্রেডের গেম, ওই টাইপের গেমস যদি আপনারা খেলে থাকেন সেই হিসাবে চিন্তা করলে এটা অবশ্যই একটা নেয়ার মতো ফোন। আমি আবারও বলতেছি, যারা নর্মাল ইউজার রয়েছেন, মোটামুটি হেভি ইউজ করেন, হালকা পাতলা ছবি তুলেন অথবা হালকা পাতলা গেমিং করেন, তারা এই ফোনটি থেকে দূরে থাকবেন। সো এই হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি F04 এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি এবং কেমন লাগলো এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।